নমস্কার। 10ই নভেম্বর 2025 দিল্লির লালকেল্লার কাছে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ গোটা শহরটাকে যেন কাঁপিয়ে দিয়েছিল। চলুন আজ আমরা এই মর্মান্তিক ঘটনার গভীরে যাব আর এর পেছনের কারণ, তদন্ত এবং এর প্রভাবগুলো এক এক করে জানার চেষ্টা করব। বিস্ফোরণের মুহূর্তটা ঠিক কেমন ছিল? আচ্ছা, একজন প্রত্যক্ষদর্শী যিনি ওখানে ছিলেন তিনি শুধু একটা কথাই বলতে পেরেছিলেন, এমন আওয়াজ আমরা আগে শুনিনি। এই একটা বাক্যই বোধহয় বলে দেয় যে পরিস্থিতিটা কতটা ভয়াবহ ছিল। সময়টা দেখুন একবার, কি অবিশ্বাস্য দ্রুততায় সবকিছু ঘটে গেল। সন্ধে 6:45-এ একটা গাড়ি পার্কিং থেকে বেরোচ্ছে, আর ঠিক 7 মিনিট পর 6:52 ওটাতেই একটা বিশাল বিস্ফোরণ হলো। তার ঠিক 3 মিনিট পর ফায়ার সার্ভিসে প্রথম ফোনটা যায়। মানে দেখুন, 30 মিনিটেরও কম সময়ে একটা জমজমাট এলাকা পুরোপুরি একটা ধ্বংসস্তূপে পরিণত হলো। এই টাইমলাইনটা দেখলেই ঘটনার ভয়াবহতাটা যেন আরও স্পষ্ট হয়ে ওঠে। যে কোনো বিস্ফোরণের খবরের পেছনেই তো লুকিয়ে থাকে মানুষের গল্প, অপূরণীয় সব ক্ষতির কাহিনী। চলুন এই ঘটনার সেই মানবিক দিকটার দিকেই প্রথমে নজর ফেরানো যাক। সরকারিভাবে জানানো হয় যে এই বিস্ফোরণে 13 জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। এই সংখ্যাটা শুধু একটা পরিসংখ্যান নয়, এটা 13টা পরিবারের নেমে আসা একরাশ অন্ধকার। আচ্ছা, কারা ছিলেন এই মানুষগুলো? দেখুন, এদের মধ্যে ছিলেন দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনের একজন বাস কন্ডাক্টর, একজন ক্যাব ড্রাইভার, দোকানের সাধারণ কর্মচারী, এমনকি একজন ই-রিকশা চালক, যিনি ছিলেন তার পরিবারের একমাত্র রোজগারের সদস্য। সবাই সাধারণ মানুষ, নিজেদের দৈনন্দিন জীবন নিয়ে ব্যস্ত। এই ঘটনাটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সন্ত্রাসবাদের শিকার হতে কোনো পরিচয় লাগে না। এত বড় একটা ঘটনার পর তদন্তকারীদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল শুরুটা করা। আর তাদের হাতে প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র ছিল ওই বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া গাড়িটা। ওই গাড়িটার সূত্র ধরেই কিন্তু রহস্যের জট খোলার কাজ শুরু হয়। কিন্তু কাজটা মোটেও সহজ ছিল না। গাড়িটার মালিকানার ইতিহাস ছিল বেশ জটিল। রেজিস্ট্রি ছিল গুড়গাঁওয়ের একজনের নামে, সেখান থেকে ওটা দিল্লিতে বিক্রি হয়, তারপর আবার আম্বালায়। এতবার হাত বদল হওয়ার ফলে তদন্তকারীদের জন্য আসল অপরাধী পর্যন্ত পৌঁছানোটা ক্রমশ কঠিন একটা ধাঁধার মতো হয়ে যাচ্ছিল। তবে সরকারের প্রতিক্রিয়া ছিল খুব দ্রুত। প্রধানমন্ত্রী নিজে এটাকে একটা ষড়যন্ত্র বলে উল্লেখ করেন এবং সঙ্গে সঙ্গে তদন্তের ভার দেওয়া হয় দেশের প্রধান সন্ত্রাস দমন সংস্থা এনআইএর হাতে। আর ঘটনাটার গুরুত্ব বোঝানোর জন্য কঠোর ইউএপিএ অর্থাৎ বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের অধীনে মামলাও দায়ের করা হয়। তদন্ত যখন এগোচ্ছিল, ঠিক তখনই একটা অপ্রত্যাশিত মোড় এলো। দিল্লির এই বিস্ফোরণের ঘটনার সাথে জড়িয়ে গেল হরিয়ানার ফরিদাবাদের একটা আপাতদৃষ্টিতে সম্পর্কহীন পুলিশি অভিযানের যোগসূত্র। আর এই সংযোগটাই পুরো প্রকরণটাকে একেবারে নতুন একটা দিকে ঘুরিয়ে দিল। কি আশ্চর্য, তাই না? জানা গেল দিল্লিতে বিস্ফোরণের দিনই ফরিদাবাদে পুলিশ 2 ডাক্তারকে গ্রেফতার করেছিল। তাদের বিরুদ্ধে অভিযোগটা ছিল মারাত্মক। তারা নাকি জয়েশ-এ-মোহাম্মদের মতো একটা কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন আর তার সহযোগী গোষ্ঠীর হয়ে কাজ করছিল। ওই 2 ডাক্তারকে জেরা করে পুলিশ যা জানতে পারল তাতে তারা নিজেরাই হতবাক হয়ে গেল। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটা বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার হল, ভাবা যায়, 3000 কেজিরও বেশি বিস্ফোরক। এই বিপুল পরিমাণ বিস্ফোরক দিয়ে দিল্লির মতো একটা বড় শহরে যে কতগুলো হামলা চালানো যেত তা কল্পনাও করা যায় না। আর দেখুন, সেখানে শুধু অ্যামোনিয়াম নাইট্রেটই ছিল না, যা সার হিসেবে ব্যবহৃত হলেও খুব সহজে শক্তিশালী বোমা বানানো যায়। তার সাথে পাওয়া গেল টাইমার, ব্যাটারি, রিমোট কন্ট্রোল, এমনকি আগ্নেয়াস্ত্র। মানে এটা পরিষ্কার যে সন্ত্রাসীরা শুধু বিস্ফোরক জমিয়ে রাখেনি, তারা রীতিমতো একটা বোমা তৈরির কারখানা খুলে বসেছিল। ফরিদাবাদের এই যোগসূত্রটা মেলার পর তদন্তকারীদের কাছে ছবিটা অনেকটা পরিষ্কার হয়ে গেল। তারা এমন একজনকে চিহ্নিত করল যে ওই 2 ডাক্তার গ্রেপ্তার হওয়ার পর থেকেই হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিল। আর ঠিক তখনই তদন্তের কেন্দ্রবিন্দুতে চলে এলো একটা নাম, ডক্টর উমর নবী। সবার মনে তখন একটাই প্রশ্ন, কে এই ব্যক্তি আর দিল্লির এই ভয়ঙ্কর বিস্ফোরণের সাথে তার কি সম্পর্ক? পুলিশের সূত্র অনুযায়ী প্রমাণগুলো কিন্তু সরাসরি তার দিকেই আঙুল তুলছিল। প্রথমত, সে ছিল ফরিদাবাদে গ্রেফতার হওয়া ডাক্তারদের সহকর্মী। দ্বিতীয়ত, বিস্ফোরণে ব্যবহৃত গাড়িটার শেষবার তারই কাছে দেখা গিয়েছিল। আর অভিযোগ ওঠে যে সেই নাকি গাড়িটা চালিয়ে বিস্ফোরণস্থলে নিয়ে গিয়েছিল। আর সবচেয়ে বড় ব্যাপার, সহকর্মীরা গ্রেফতার হওয়ার পরেই সে বেপাত্তা হয়ে যায়, যা সন্দেহকে আরও গভীর করে তোলে। আচ্ছা, তাহলে বিস্ফোরণটা কি পরিকল্পনা মাফিক হয়েছিল? পুলিশের একটা তত্ত্ব হল, সম্ভবত না। ফরিদাবাদে তার সঙ্গীরা ধরা পড়ে যাওয়ায় সে হয়তো ভয় পেয়ে যায়।
আর সেই আতঙ্ক থেকেই তাড়াহুড়ো করে অপরিকল্পিতভাবে বোমাটা ফাটিয়ে দেয়। সম্ভবত এ কারণেই এত বিস্ফোরক থাকা সত্ত্বেও ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলকভাবে কম হয়েছিল। দেখুন, এই ঘটনাটা শুধু একটা সন্ত্রাসবাদী হামলা নয়, এটা আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থা আর একজন নাগরিক হিসেবে আমাদের নিজেদের দায়িত্ব নিয়েও কিছু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দেয়। সবচেয়ে বড় আর অস্বস্তিকর প্রশ্নটা হল, কি করে ৩,০০০ কেজিরও বেশি বিস্ফোরক দেশের সীমান্ত পেরিয়ে বিভিন্ন রাজ্য পার হয়ে ফরিদাবাদের মতো একটা জায়গায় সকলের নজর এড়িয়ে জমা করা সম্ভব হল? এই প্রশ্নটা কিন্তু আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার দিকে সরাসরি একটা আঙুল তোলে। পরিশেষে এই ধরনের দুঃখজনক ঘটনা আমাদের একটা খুব জরুরি কথা মনে করিয়ে দেয়। এই সময় আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হল গুজবে কান না দেওয়া, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো বিদ্বেষমূলক প্রচার থেকে দূরে থাকা আর কোনো রকম ভিত্তিহীন তত্ত্বে বিশ্বাস না করা। শান্ত থাকা আর বিচক্ষণতার সাথে পরিস্থিতিটা বোঝা, এই কঠিন সময়ে এটাই হয়তো এগিয়ে যাওয়ার একমাত্র সঠিক পথ।